বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামীকাল। ইতিমধ্যেই তা নিয়ে চলছে নানা আলাপ আলোচনা। আমরাও করতে চাই আলাপ। আমাদের সাথে আজকে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং একই সাথে আছেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন। দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দিয়ে শুরু করতে চাই। এই যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা হয়, বেশ গাল ভরা আলাপ আলোচনাগুলো হয়। সব সরকারের আমলেই এই আলোচনা হয়, প্রতি বছর কথা হয়, বছরের বিভিন্ন সময়েও কথা হয়। আসলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখন পর্যন্ত কতটা স্বাধীন হতে পেরেছে গণমাধ্যম? ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শকদের জন্য। আসলে আপনি চমৎকার বলেছেন যে স্বাধীনতা উত্তর এই পর্যন্ত স্বাধীনতাটা আসলে কতভাবে বা কিভাবে হয়েছে বা কতটুকু আসলে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বা রক্ষা করতে পেরেছি, বিশেষ করে গণমাধ্যমে। এবং আপনি সত্যি বলেছেন যে সারা জীবন ধরে আমরা শুনছি, ইভেন আমি যখন ছোট তখন থেকে শুনছি যে গণমাধ্যমের স্বাধীনতা দরকার, গণমাধ্যমকে মুক্ত করে দেওয়া দরকার, এবং এই দরকারের মধ্যে সমস্ত কিছু আমরা সীমাবদ্ধ। আমাদের রাজনীতিবিদরা বলেন, আমাদের যারা সিভিল সোসাইটির সদস্য আছেন তারা বলেন, পেশাজীবীরাও বলেন যে গণমাধ্যমের স্বাধীনতা দরকার, কিন্তু সেই স্বাধীনতাটার মাত্রা কতটুকু হবে এটা নিয়ে বোধহয় আজ পর্যন্ত কোনো সমাধান আমরা করতে পারিনি। আমাদের পাকিস্তান আমল থেকে শুরু করে আমরা দেখছি যে গণমাধ্যম সাংঘাতিকভাবে আপনার নিষ্পেষিত হয়েছে, এবং সেখান থেকে উত্তরণের জন্য আমরা চেষ্টা করেছি বাংলাদেশ স্বাধীনতার পরে যে গণমাধ্যম স্বাধীন হোক, মুক্ত হোক, জনগণের কণ্ঠস্বর হয়ে উঠুক। কিন্তু আসলে জনগণের কণ্ঠস্বর নানা কারণে হয়ে ওঠেনি, এবং এই নানা কারণের মধ্যে প্রধান যে কারণটি হচ্ছে আমার ধারণা যে রাজনৈতিকভাবে ব্যবহার, এবং রাজনৈতিক ব্যবহারের সঙ্গে সঙ্গে পরে যুক্ত হয়েছে হচ্ছে ব্যবসায়ীদের আপনার লগ্নিকরণ, এবং এই দুটো মিলিয়ে একটা মানে সমস্যা তৈরি করেছে, যাতে করে আমরা মুক্ত গণমাধ্যম আর প্রতিষ্ঠা করতে পারিনি। এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করতে না পারার পেছনে এই দুটি শক্তি সবসময় কাজ করেছে, অর্থাৎ ক্ষমতার একটি অপব্যবহার এবং একই সঙ্গে তার সঙ্গে ব্যবসার স্বার্থ সংযুক্ত হয়েছে। এবং এই কারণে স্বাধীনতা উত্তর আমরা যতবারই বলেছি যে গণমাধ্যমকে স্বাধীন হওয়া দরকার, গণমাধ্যমকে মুক্ত হওয়া দরকার, আমরা সেই মুক্ত এবং স্বাধীনতার যে গ্যারাটোপ সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। এখনো মনে হচ্ছে আমরা পারিনি, এবং ভবিষ্যতে আমি জানি না কি হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে গত 10 বছরের যদি আমরা বিশ্বমুক্ত গণমাধ্যমের যে চরিত্র সেটা যদি বিশ্লেষণ করি, দেখা যাবে যে কখনো কখনো আমরা আগাচ্ছি, কখনো কখনো পিছাচ্ছি সূচকে। এবং সেই সূচকের পেছানোর পেছনে অনেকগুলো কারণ আছে। কারণ হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে গণমাধ্যম আগে যেটা স্বাধীনতার কথা বলতো, তারা হয়তো আইনগতভাবে স্বাধীনতা রহিত হতো, রাজনৈতিকভাবে চাপ দেওয়া হতো। এখন কিন্তু নতুন একটা ধারা তৈরি হয়েছে যে মবের মাধ্যমে মানুষকে, সাংবাদিককে বা গণমাধ্যমকে আক্রান্ত করা, এবং তার কারণে আমাদের ভিতরে একটা সেলফ সেন্সরশিপ যেটাকে বলি, স্বপ্রণোদিত হয়ে আমরা স্বাধীন বা মুক্ত গণমাধ্যম থেকে নিজেকে বিরত রাখা, দূরে রাখা একটা প্রক্রিয়া শুরু হয়েছে। অতএব আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা 50 বছর বা 60 বছরের মধ্যেও আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। গণমাধ্যম এখনো স্বাধীন হয়নি, মুক্ত গণমাধ্যম আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। আমি আসবো এবারে খাজা মাইনুদ্দিনের কাছে। সব মহল যে কথাটি এক বাক্যে স্বীকার করে সেটি হচ্ছে মুক্ত গণমাধ্যম দরকার, এই চর্চাটা থাকা দরকার। সব মহলই এটা বলছে যে দরকার, তারপরেও হয়ে উঠছে না। গণমাধ্যমের স্বাধীনতার চর্চা করতে না পারার পেছনে বাধা আসলে কি? মানে রাষ্ট্রযন্ত্র নিজেই কি অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়নি? আপনাকে ধন্যবাদ। আপনি এই আলোচনাটাকে গাল ভরা বলেছেন। আমি তার সাথে যুক্ত করব অতিশয় গুরুগম্ভীর ক্ষেত্রভেদে অর্থহীন আলোচনা হয় আমাদের গণমাধ্যম নিয়ে। মানে আলোচনাটা কথার মধ্যেই থেকে যায়। এই যে গণমাধ্যমের স্বাধীনতা আনতে হবে, যখন মন্ত্রী বলেন যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা নিশ্চিত করব, উনি হয়তো গুড স্পিরিট থেকেই বলেছেন, কিন্তু এটা কি সরকারের কিংবা কোনো মন্ত্রীর দেয়ার ব্যাপার? স্বাধীনতা তো নন নিগেশিয়েবল ব্যাপার, ইট উইল বি দেয়ার, এটা থাকবে, মানুষ অ্যাসার্ট করবে। এখন সেটা হয়নি কেন, সেটা হচ্ছে প্রশ্ন। সেটা আপনি বলেছেন রাষ্ট্র কিংবা রাষ্ট্রকে তো দেখা যায় না, সরকারকে দেখা যায়। বাংলাদেশের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতার ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় শত্রু থেকে যায় সাধারণত সরকার। আর আমরা সরকারের কাছে আশা করি যে সেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে দেবে। এখানে আইনগত বাধাও রয়েছে এবং সাংবিধানিক বাধাও রয়েছে। আপনি সংবিধানের যে সমস্ত ধারার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে, ওইখানে আবার একটা ওই প্যাচ লাগানো হয়েছে, বলা হয়েছে যে সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন, মানে যৌক্তিক ভাবে যদি এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়।
এই যে যৌক্তিকতা কে ডিফাইন করে? মিস্টার শহীদুল্লাহ তো ডিফাইন করে না, ডিফাইন করে যিনি কর্ণধার আছেন, যিনি মনে করেন যে আমি এটা যৌক্তিক সাংবাদিকতার স্বাধীনতা রেস্ট্রিক্ট করতে পারবো। এখন এটা তো পরিষ্কার, আমাদের জানা আছে সারা পৃথিবীতে স্ট্যান্ডার্ড যে একটা সিকিউরিটি ইস্যু যদি থাকে, ন্যাশনাল ইম্পর্টেন্সের ইস্যু থাকে, কোন গোয়েন্দা রিপোর্ট থাকে, জাতীয় স্বার্থের ইস্যুতে, এরকম কয়েকটা জিনিস বাদে বাকি সব বিষয় কিন্তু ফ্রি সেগুলো রিপোর্ট করার ব্যাপারে। সুতরাং এখানে সরকারের একটা ভূমিকা থাকে। অন দ্য আদার হ্যান্ড, স্বাধীনতা আছে, মিডিয়ার দিক থেকেও কিন্তু একটা অ্যাসার্ট করা বা এটাকে চর্চা করার ব্যাপার থাকে। সাংবাদিকতা খেয়াল রাখতে হবে, সাংবাদিকতা কিন্তু একটা রাজনৈতিক পেশা, অন্য পেশার মতো না। সেখানে একটা মিশন হিসেবে সেই চর্চাটি করতে হয়। সেই চর্চাটি সাংবাদিক হিসেবে আমরাও করতে পারি না বা করিনি। সেটা কেন করিনি? বাংলাদেশের এখনকার ক্ষেত্রে হয়েছে যে মিডিয়া সেলফ সেন্সর করে। সেলফ সেন্সর কেন করে? কারণ তার ক্রেডিবিলিটি গ্যাপ আছে। ১.৫ দশকের ফ্যাসিবাদী আমলে মিডিয়ার যে কুখ্যাত ভূমিকা ছিল, সেখান থেকে, সেই হ্যাংওভার থেকে, ঐতিহাসিক ব্যাগেজ থেকে মিডিয়া এখনো বের হতে পারেনি। ফলে সে সন্দেহ থাকে যে আমি কি সরকারি দলকে বা রাজনৈতিক দলকে, কর্পোরেট সেক্টরকে নাড়াবো কি নাড়াবো না, সে নিজেই ভয়ের মধ্যে থাকে। সুতরাং এখানে একটা লিমিটেশন আছে, আইনগত লিমিটেশন আছে, রাজনৈতিক লিমিটেশন আছে, কর্পোরেট লিমিটেশন আছে। এবং আরেকটা আছে যেটার কথা আমরা কম বলি, ধরেন আমার যদি বেতন খুব কম থাকে, আমার যদি চাকরির নিশ্চয়তা কম থাকে, আমি কি এই সাংবাদিকত্বের স্বাধীনতা বা মিডিয়ার স্বাধীনতা খুব জোরে সোরে দাবি করবো বা প্রতিদিন অ্যাগ্রেসিভলি আমি লিখবো, ক্রিটিক্যাল লেখা লিখবো? আমি তো ১০ বার চিন্তা করবো যে না, চাকরিটা থাকা দরকার। আবার আমি চিন্তা করবো যে ঠিক আছে, একই সাথে কনসালটেন্সি, অন্য কোনো কাজ টাজ করে সংসার চালাতে পারি কিনা। সুতরাং সাংবাদিকদের বেতনের যে ইস্যুটা ২০১৩ পর আর কোনো ওয়েজ বোর্ড হয়নি। বেতনের ইস্যুটা নেগলেক্টেড থাকে। বেতনের ইস্যুটাও আপনি যদি পেশাগত উৎকর্ষতা সাধন না করতে পারেন, সাংবাদিকতা যদি আত্মবিশ্বাসের সঙ্গে পেশায় না থাকতে পারে, চাকরির নিশ্চয়তা না থাকতে পারে, তাহলে সে ইন্ডাস্ট্রিতে কনসেন্ট্রেট করতে পারে না, সে নিজের সাহস করে প্রফেশনাল চর্চাটা করতে পারে না। সুতরাং এই সামগ্রিক ইস্যু নিয়েই আমাদের সংবাদপত্রের স্বাধীনতা সেই লেভেলে আগায়নি। ফিরবো নিশ্চয়ই আপনার কাছে আবারও। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আজকের যে আলোচনা সভা হলো সেখানে মন্ত্রী বললেন যে গণমাধ্যমেও আছে ক্ষমতা অপব্যবহারের প্রবণতা। এই প্রবণতা যেন আর তৈরি না হয়, বা যারা ক্ষমতার অপব্যবহার ইতিপূর্বে করেছেন, এখনো করছেন, তাদের বিরুদ্ধে কি হতে পারে তাহলে প্রতিকারের উপায়? চমৎকার প্রশ্ন। মানে শুধু তাদের বিরুদ্ধে না, এই প্রবণতার বিরুদ্ধেই প্রতিকারের উপায়টা আমি আসলে জানতে চাইছি। না, সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি যে আসলে ক্ষমতা কার? একদিকে হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা, আর হচ্ছে গণমাধ্যমের ক্ষমতা। এখন গণমাধ্যম কিন্তু মাঝে মাঝে ক্ষমতার একেবারে যে অপব্যবহার করে না তা কিন্তু নয়। আমরা লক্ষ্য করি গণমাধ্যমের নামে অনেকগুলো গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে কাউকে ছোট করার জন্য বা কারোর বিরুদ্ধে লেগে যায়, এবং এটাও কিন্তু একটা ক্ষমতার অপব্যবহার। আমরা যদি মনে করি একদিক দিয়ে রাষ্ট্রের দিক থেকে একটা ক্ষমতার অপব্যবহার আছে, যে সে খাজা মঈনুদ্দিন সাহেব যেটা বললেন যে দেখুন আমাদের সংবিধানের মধ্যে একটা বাধা আছে, তারপর যে আইন কানুনগুলো দিয়ে বাধা আছে, রাষ্ট্র সেগুলো প্রয়োগ কিভাবে করবে সেটা হচ্ছে বড় কথা। আর সাংবাদিকদের মধ্যে একটা প্রবণতা, কিছু কিছু সাংবাদিক, আমি সবার কথা বলবো না, কিছু কিছু সাংবাদিকদের মধ্যে এরকম প্রবণতা যে নাই তা কিন্তু আমরা বলতে পারি না, যে তিনি সংবাদপত্র বা গণমাধ্যমকে ব্যবহার করেন তার অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে, এবং সেখানে যখনই দেখবে যে কোনো প্রতিষ্ঠান তাকে বাধা দিচ্ছে, তখন তার উপরে গণমাধ্যম কিছু চাপ তৈরি করে, যাতে করে গণমাধ্যম সেই চাপটা দিয়ে ওই লোককে বা ওই প্রতিষ্ঠানকে ঘায়েল করতে পারে। অতএব ওই চাপটাও কিন্তু আমি অস্বীকার করছি না। এবং খাজা মঈনুদ্দিন যেটা বললো যে আপনার চাকরির ক্ষেত্রে, এটাও কিন্তু একটা বড় ধরনের চাপ গণমাধ্যমের নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন ধরুন যদি মনে করেন যে আমি খুব ভালো একটি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করলাম, অনুসন্ধানমূলক রিপোর্টিং করলাম, কিন্তু দেখা গেল যেটি আমার মালিকের বা প্রতিষ্ঠানের যে পলিসি, মালিকের যে স্বার্থ, সেই স্বার্থের সঙ্গে আপনার দ্বান্দ্বিক একটা পজিশনে আছে বা প্রক্রিয়া আছে, অর্থাৎ মালিকের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাপ দেওয়া হয় যে আপনি এই প্রতিবেদনটি ছাপাবেন না, যদিও এখানে বলা হচ্ছে যে মুক্ত গণমাধ্যমের কথা। কিন্তু আমি মনে করি যে ওইটাও একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়, যে আমার মালিক আমাকে সেই হাতটা ছেড়ে দিচ্ছেন কিনা, যে তুমি রিপোর্টটি করতে থাকো, এটা যার বিপক্ষে যাক, জনগণের পক্ষে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো বাধা দিব না। কিন্তু আসলে দেখা যায় যে রাষ্ট্রের সঙ্গে সঙ্গে মালিকের পক্ষ থেকে, সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও এক ধরনের চাপ দেওয়া হয় সাংবাদিকদেরকে, যেটি আমার ধারণা যে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে একটা বড় একটা বাধা। এবং এদিক থেকে আমি মনে করি যে দুই যে বাধা, সেই বাধাকে অতিক্রম করা খুব কঠিন কাজ।
খাজা মাইনুদ্দিন, আপনার কাছে কি মনে হয় এই সমস্যা থেকে তাহলে বের হওয়ার উপায় কি? মানে গণমাধ্যমের ক্ষেত্রে যেটা প্রাইভেট সেক্টর, কোনো না কোনো ব্যবসায়ী তো লগ্নি করবেন, এবং তাহলেই তো আরো পত্রপত্রিকা, আরো চ্যানেল, আরো মানে এই প্ল্যাটফর্মগুলো তৈরি হবে, আমরা চাকরি করব তখন। উপায় কি তাহলে? আমি আগের কথা একটু ফিরতে চাই, সেটা হচ্ছে যে ব্যক্তি সাংবাদিকের অপরাধ এবং গণমাধ্যম দুটো জন্য আমরা গুলিয়ে না ফেলি। অপরাধ কিন্তু গণমাধ্যম বিষয়টির না। অপরাধ যদি থাকে, বাড়াবাড়ি যদি থাকে, ক্ষমতার অপব্যবহার থাকে, সেটা কিন্তু ব্যক্তি সাংবাদিকের। সুতরাং ওই ব্যক্তি সাংবাদিক বা এই তাদের প্র্যাকটিস, এটা কিন্তু রেগুলেশনের মধ্যে আনা দরকার। শুধু এই রেগুলেশনের মধ্যে যদি আনা হয় তাহলে মানে ফ্রিডমটা এনশিওর হবে, এবং একই সাথে অনেক ক্ষেত্রে যে কথাটি হয়তো আপনারা বলেন না, আমি জোর দিয়ে বলতে চাই সেলফ ক্রিটিসিজমের জায়গা থেকে, সেটা হচ্ছে যে এই তথাকথিত কিছু গণমাধ্যমের নামে কিছু মানে এক শ্রেণীর কিছু সাংবাদিক কিন্তু মানুষকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে, সারা দেশে এটা আছে, ব্ল্যাকমেইল করে। সেটা তো একটা ব্যবস্থা নেওয়া দরকার। মানে খুবই ভালো সাংবাদিক, অসংখ্য, ডক্টর শহীদুল্লাহ তো সাংবাদিকতার ছাত্র এবং টিচার, উনি অনেক কিছু ছিলেন, অনেক ভালো ভালো সাংবাদিক আছে, তাদেরকে দুর্নাম নিতে হয়, অথচ এর জন্য তারা দায়ী না। কিন্তু যারা এইসব ব্ল্যাকমেইলিং এর সাথে জড়িত থাকে তাদের কিন্তু আইনের আওতায় আনা হয় না সেভাবে, ওইটা আনা একটা জরুরি। আর একটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহদের কর্পোরেট মিডিয়ার ব্যাপারে যেটা বলেন, এই সমস্যা কিন্তু বাংলাদেশের একার না। কর্পোরেট মিডিয়ার সমস্যাটা সারা পৃথিবীর। একটা সমাধান হচ্ছে যে যদি কম্পিটিটিভ মিডিয়া হয়, ধরেন সিএনএন এর সাথে ফক্স নিউজ আমেরিকাতে কম্পিটিশন, আল জাজিরা গ্লোবাল লেভেলে কম্পিট করেছে। আল জাজিরা যখন ভালো করে তখন কিন্তু সিএনএন, বিবিসির সেলফ সেন্সর করা বা অত বায়াস করলে তাদের ক্রেডিবিলিটি কিন্তু কোশ্চেন হয়। তো কর্পোরেট মিডিয়ার একটা সলিউশন হচ্ছে কম্পিটিশনটা, ফেয়ার কম্পিটিশনটা বাড়ানো, এবং একই সাথে সরকার মালিকানার ক্ষেত্রে, যেমন আমাদের রিফর্ম কমিশন যেটা ছিল, মিডিয়া রিফর্ম কমিশন, তাদের একটা রিকমেন্ডেশন ছিল একই কর্পোরেট হাউসের ক্রস ইনভেস্টমেন্ট না থাকা, যার টেলিভিশন আছে তার একই সাথে পত্রিকা না থাকা, একটা রিকমেন্ডেশন ছিল, সেটা বাস্তবায়ন এখনো হয়নি। এরকম রেস্ট্রিকশন যদি থাকে বা ওনারশিপের সেপারেশন থাকে, তাহলে কিন্তু ওই যে বাড়াবাড়ির মাত্রাটা অটোমেটিক্যালি কমে যাবে। আরেকটা হচ্ছে দিন শেষে এই যে সমস্ত ওয়েলফেয়ার মেজার সাংবাদিকদের আইনের অধীনে নেওয়ার কথা, আপনি যেটা বললেন যে আমরা শান্তিতে নিশ্চিতে চাকরি করব, ওয়েস্ট বোর্ড এটা পত্রিকার জন্য, টেলিভিশনের জন্য ওয়েস্ট বোর্ড হওয়া দরকার, একই সাথে এক ছাতার নিচে আনা দরকার। প্রেস কাউন্সিলকে মিডিয়া কাউন্সিল নামে এটাকে রেগুলেশনের আওতায় আনা দরকার, যাতে অধিক জুরিসডিকশন থাকে তার। আমাদের ওয়েলফেয়ার এনশিওর করার জন্য এমন কাঠামো থাকা দরকার যে এই কাঠামোর ভিতর স্যালারি এবং অন্যান্য বেনিফিট এনশিওর না করলে পত্রিকা বা টেলিভিশনের লাইসেন্স থাকবে না, কিংবা পেনাল্টি দেওয়া হবে। এই যে এনশিওর করে সরকার যখন এনশিওর করবে, সরকার ফিজিক্যালি এসে আমার ওয়েলফেয়ার করার কোনো দরকার নেই, সরকার শুধু কিছু সিগন্যাল দেবে, কিছু আইন এবং নিয়ম কানুনের নিশ্চয়তা দিবে, তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। ফাইনালি আমি যে কথাটা বলতে চাই, সংবাদপত্রের স্বাধীনতা বলেন আর সাংবাদিকদের কল্যাণ বলেন, এটা কোনোদিনই নিশ্চিত হবে না যদি গণতন্ত্র না থাকে। এটা আজকে মন্ত্রী মহোদয় একটি কথা বলেছেন যে রাজনীতি যখন ঠিক হবে তখন সব ঠিক হয়ে যাবে। আমি গণতন্ত্রের চর্চা থাকলে সংবাদপত্রের স্বাধীনতা অনেকটা এনশিওর করা যাবে। আমি খাজা মাইনুদ্দিনের একটি কথা ধরেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কাছে আসতে চাই, যে ব্যক্তি সাংবাদিকের দায়ের প্রসঙ্গে এখন গণমাধ্যম, যেগুলো মেইন স্ট্রিম গণমাধ্যম, এর বাইরেও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস বিভিন্ন ধরনের তথ্যকে খবর আকারে প্রকাশ করছে, যেখানে সবাই নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে পারছেন। মেইন স্ট্রিম গণমাধ্যমের কিছু নিয়ম কানুন থাকে, কিছু নীতিমালা থাকে, সেটা মালিক পক্ষই দেখ কিংবা সরকারি দেখ, কিছু নীতিমালা থাকে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস আমাদের সবারই হয়তো আছে, তো সেখানে যারা সাংবাদিক হিসেবে বিভিন্ন তথ্য উপস্থাপন করছেন, সেই জায়গার আমি দুইটা দিক তুলে ধরতে চাই। এক হচ্ছে মানুষের, দর্শকের মেইন স্ট্রিম গণমাধ্যমের উপরে আস্থার একটু নড়বড়ে ব্যাপার আছে, সেই ক্ষেত্রে তারা তথ্যের জন্য সেদিকে তাকাচ্ছে, এটা অস্বীকার করার উপায়ই নেই, তারা তাকাচ্ছে। আবার পাশাপাশি এটার অপব্যবহারও, যিনি আসলে কন্টেন্ট তৈরি করছেন, বলছেন তিনি সংবাদ দিচ্ছেন, কিন্তু আসলে হয়তো তিনি কন্টেন্ট তৈরি করছেন। এই দুটো দিকই তো একইভাবে এগিয়ে চলেছে। কি বলবেন তাহলে এই পরিস্থিতিকে? আসলে সত্যি কথা বলেছেন আপনি, দুটো পরিস্থিতি প্রায় সমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম যেটি, তার অবশ্যই এখানে একটা বিশ্বস্ততার বিষয় আছে, আপনার বিশ্বস্ততার বিষয়ের সঙ্গে সঙ্গে একটা আস্থার বিষয় আছে। সাধারণ যে আপনি সোশ্যাল মিডিয়া বা সামাজিক গণমাধ্যম যেগুলো বলছেন, সেগুলোর প্রতি মানুষের এখনো আস্থার সংকটটা আমার মনে রয়ে গেছে। বিশেষ করে আপনার যখনই কোন রকম আপনার গুজব তৈরি হয়, তখন কিন্তু মানুষ ঘুরে ফিরে কিন্তু যে সাধারণ মিডিয়া, কনভেনশনাল মিডিয়া, সেটার প্রতি আস্থা রাখে এবং সেখানে ফিরে যায়। তারা দেখতে চায় যে আসলে
সাধারণ গণমাধ্যমগুলো বা মূলধারার গণমাধ্যমগুলো এই তথ্যগুলোকে উপস্থাপন করছে কিনা। যদিও প্রথম দিকে হয়তো মনে হয় যে হ্যাঁ, সামাজিক মাধ্যমে এটা এসছে, এটার সত্যতা কতটুকু সেটা গ্রহণ করবে কি করবে না, তার আগেই তারা একটু চেষ্টা করে যেন মূলধারা গণমাধ্যমে এই তথ্যটি আছে কিনা, এটা একটি ব্যাপার আছে। আমার ধারণা যে মূলধারার গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা এখনো কমে যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সামাজিক গণমাধ্যমের প্রতি যে মানুষের আস্থা সেটি বা অনাস্থা যেটাই বলেন না কেন, এই দোলাচলের মাঝখান যেটা মনে হয়েছে আমার সবসময়, যে মানুষের ভিতরে যে গণমাধ্যম সংক্রান্ত যে শিক্ষা, আমরা যেটা মিডিয়া লিটারেসি বলি, এখনো কিন্তু বাংলাদেশের মানুষ ওরকম মিডিয়া লিটারেসি হয়নি। আমার ধারণা যে কোনো কিছু যখন শুরু থেকে আজকে থেকে 5 বছর 10 বছর আগে আমরা যখন দেখতাম কোনো কথা যদি ফেসবুকে আসতো, বলছে ফেসবুকে তো দেখেছি, কিন্তু আসলে ফেসবুক যে একটা মিথ্যা তথ্য দিতে পারে, কন্টেন্ট তৈরি করতে পারে যে কেউ, সেটি কিন্তু মানুষের ধারণাই ছিল না। কিন্তু আস্তে আস্তে এই তাদের যে আপনার ধারণাটি পরিবর্তন হয়েছে, এবং এটি পরিবর্তন হওয়ার কারণ তারা যখন দেখেছে যে সাধারণ মিডিয়া, সাধারণ গণমাধ্যমে বা মূলধারার গণমাধ্যমে এই সংক্রান্ত সংবাদ থাকে না এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে ওই ধরনের সামাজিক গণমাধ্যমগুলো, তখনই কিন্তু তারা একটা দোলাচলের মধ্যে চলে আসে এবং তারা শেষ পর্যন্ত আস্থা রাখে হচ্ছে যে আপনার সাধারণ গণমাধ্যমের প্রতি, অর্থাৎ মূলধারার গণমাধ্যমের প্রতি। আমরা গণমাধ্যমের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলাম, সমাধান পুরোপুরি বলবো না, কিন্তু কিছু আশার কথাও উঠে এসেছে। কালকেও নিশ্চয়ই দিনভর আসলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হবে। আজকের মতো আজকে আমাদের আলোচনাটা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।